বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অবন্তী, এই অবন্তী, কোথায় যাচ্ছিস বলে যা। তোকে তারা আংটি পরিয়ে গেছে, এখন তাদের অনুমতি ছাড়া তুই বাইরে যেতে পারিস না। অবন্তী চলে গেল। রেশমির কথা শুনল না। কিছুক্ষণের মাথায় আসিফের বাসায় চলে আসলো অবন্তী। অবন্তী কলিং বেল চাপলো। বাসার বাইরে থেকে তালা দেওয়া না, তার মানে বাসায় কেউ আছে। কলিং বেল চাপলো, কেউ খুললো না। আবার চাপলো, কেউ খুললো না। এবার অবন্তী দরজায় কড়া নাড়তে শুরু করলো। আসিফ এসে দরজা খুললো। অবন্তী জড়িয়ে ধরলো আসিফকে, কান্না শুরু করে দিল। আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অবন্তী? আর এভাবে শাড়ি পরে এখানে এই সময়? আগে মেসেজও দাওনি একটা? কেন বললো মেসেজ দেইনি? কল দিয়েছি, দেখো মেসেজও দিয়েছি। তুমি একটাবার সিন করলে না। আমি তারপর রাসেলকে কল দিলাম, সে জানালো তার এখনও সিলেট থেকে ফিরে আসেনি। তুমি বাসায় আছো, আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। ও সরি, আসলে তেমন কিছু না, আমার মোবাইল হাত থেকে পড়ে যাওয়ার বাটনের সমস্যা করছিল, তাই ঠিক করতে দিব ভেবে আর দেওয়া হয় নাই। আর ল্যাপটপে মুভি দেখছি একটা না, তাই তোমাকে নক দেওয়া হয়নি। তাই বলে এভাবে আমাকে জানাবো না একটাবার? সরি বাবু, তবে তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। আমার বাবুটা দেখতে কি মিষ্টি। হয়েছে হয়েছে, ভেতরে আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার। অবন্তী বাসার ভিতরে ঢুকে আসিফকে সব ঘটনা খুলে বলল। এদিকে গত রাত দিন পুরোটাই নুসরাত আসিফের বাসায় ছিল বলে আসিফ অবন্তীর মেসেঞ্জারের মেসেজ মিউট করে দেয়, নাম্বার ব্লক লিস্টে রেখে দেয় যাতে অবন্তী কল না দেয়। অবন্তী আসিফকে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানায়। আসিফ বলল, সমস্যা নেই। সমস্যা নাই মানে? ধুর না বাবু, সরি, আমি তোমাকে পরে জানাচ্ছি আমি কি করব, বুঝলা? পরে জানাচ্ছি মানে? তুমি কি আমাকে বিয়ে করবে না? না করেছি, আমি বলেছি তোমাকে জানাবো। আমি অপেক্ষা করতে হবে তো কিছুদিন। আর আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব না অবন্তী। আমি এখনও আমার ফিউচার নিয়ে ডিপ্রেস। আমি এসব কিছুই জানি না। আমি জানি শুধু তুমি আমাকে বিয়ে করবে, আর এটাই আমার চাওয়া। এটা তুমি অস্বীকার করতে পারো না। অস্বীকার করিনি তো বাবু, আই লাভ ইউ। আসিফ অবন্তীকে জড়িয়ে ধরল। চুমু খেলো অবন্তীর ঠোঁটে। চুল আর মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম ভালোবাসার পরশ দিল অবন্তীকে। কিছুক্ষণ পর অবন্তী আসিফের বাসা থেকে বের হলো। বাসায় যেতে হবে এখন। অবন্তী দরজা খুলল। আসিফ হাত নাড়িয়ে বলল, বাই সুইটি, লাভ ইউ। মুহূর্তেই ঘটে গেল একটা ঘটনা। ঠিক এই সময় আসিফকে না বলে নুসরাত আসিফের বাসায় আসে। নুসরাত চারতলা সিঁড়িতে দাঁড়িয়ে শুনতে পেল স্পষ্ট আসিফ আর একটা মেয়েকে বলছে, বাই সুইটি, লাভ ইউ উম্মা। অবন্তী সিঁড়িতে নুসরাতকে ক্রস করে নিচে নামতে অবন্তী নুসরাতকে দাঁড় করালো। আসিফ হকচকিয়ে গেল। এই ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নুসরাত অবন্তীকে জিজ্ঞেস করলো, আপনি আসিফের কে হন? কেন? কে আপনি? আর এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আমি কে হই সেটা পরে বলবো, আগে বলেন আসিফ আপনাকে বাই সুইটি, লাভ ইউ উম্মা কেন বলল? অবন্তী এবার রেগে উঠল। নুসরাতকে বলল, আশ্চর্য, হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। সে আমাকে লাভ ইউ বলেছে, এইটার কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন? মানে আসিফ আপনার বয়ফ্রেন্ড হয়? অদ্ভুত, আমি এখানে মিথ্যা কথা বলবো কেন? আর আপনিই বা কে? আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আসিফের সম্পর্কে জানতে চাচ্ছেন যে? আসিফ তো সামনেই আছে, আপনি আসিফকে জিজ্ঞেস করে নেন। অবন্তী নুসরাতকে দেখিয়ে আসিফকে বলল, এই মেয়েটাকে এখানে তোমার সামনে আমি তোমার কে হই এটার কৈফিয়ত চাচ্ছে কেন সে? আসিফ নিশ্চুপ, কোনো জবাব দিল না অবন্তীর কথায়। নুসরাত আসিফকে বলল, এটা কি বলছে এই মেয়েটা? তুমি তার বয়ফ্রেন্ড? তাহলে আমি কে? আসিফ কথা বলছো না যে? আসিফ একসাথে নুসরাত আর অবন্তীকে মুখোমুখি দেখে হকচকিয়ে গেল। অবন্তী আসিফকে জিজ্ঞেস করলো। এই মেয়েটাকে? অন্যদিকে নুসরাত আসিফকে জিজ্ঞেস করলো। এই মেয়েটাকে? আসিফ কোনো জবাব দিল না। অবন্তী নিচের সিঁড়ি থেকে উঠে গিয়ে আসিফের গালে একটা থাপ্পড় মারল। তারপর বলল, আমার আর বোঝার প্রয়োজন নেই আসিফ। এই জন্যই গত একদিন ধরে তোমার ফোন সুইচ অফ দেখাচ্ছিল, এই জন্যই তো। নুসরাত অবন্তীকে বলল, সুইচ অফ মানে?
আসিফের মোবাইল তো অন আছে। ইভেন আমি এখানে আসার কিছুক্ষণ আগে তাকে কল করেছি, কিন্তু সে রিসিভ করেনি। এই বলে নুসরাত আসিফের নাম্বারে কল দিল। কল ঢুকলো এবং কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। অবন্তী তার পার্স থেকে মোবাইল বের করলো, আসিফের নাম্বারে কল দিল। আসিফের ফোন সুইচ অফ দেখাচ্ছে। নুসরাত অবন্তীকে বলল, আপনার কাছে আসিফের কোন নাম্বার দেওয়া, একটু দেখতে পারি? 017620957। আশ্চর্য, এই একই নাম্বার তো আমার কাছেও দেওয়া। আমি কল দিলাম, কল ঢুকলো, তবে আপনি কল দিলেন, কল ঢুকলো না, সুইচ অফ দেখালো। অবন্তী বলল, বোঝেন নাই? আমার নাম্বার ব্লক লিস্টে আর আপনার নাম্বার অন লিস্টে আছে। ছি আসিফ, এই ছিল তোমার মনে মনে? নুসরাত আসিফকে গিয়ে আর একটা থাপ্পড় দিল। বলল, একসাথে দুইটা মেয়ের জীবনে খেলছো তুমি, তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তবুও তুমি এখানে দাঁড়িয়ে আছো। অবন্তী আসিফকে বলল, তোমার বোন না এবার এইচএসসি দিবে, কেউ যদি তোমার বোনের সাথে এরকম করে তখন কেমন লাগবে? আসিফ এখনও নিশ্চুপ। অবন্তীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাতের চোখ দেখলে মনে হবে চোখ দিয়ে আগুন ঝরছে। এমন অগ্নিশর্মা চোখ অবন্তী যেন আর কখনো দেখেনি। নুসরাত কিছুক্ষণের মাথায় হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করে উঠল। নুসরাত জড়িয়ে ধরে বলল, মেয়েদের জীবনটা এরকম কেন, কেন তারা এরকম কষ্ট পায়? আমি তো আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম। অবন্তী বলল, আমিও আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম। সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, আমাকে আশা দেখিয়েছে বিয়ের। সেই স্বপ্ন আমাকে বিভোর করেছে ভালোবাসার জলে। আর সেই জল, সেই স্বপ্ন সব চোখ দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। নুসরাত অবন্তীকে ছাড়িয়ে আসিফের কলারে গিয়ে ধরল। আসিফের কলার ধরে নুসরাত বলল, শয়তান, কুত্তার বাচ্চা, মেয়েদের শরীর নিয়ে খেলার এত শখ। আমি তো তোকে বিশ্বাস করে আমার শরীর দিয়েছিলাম, এই বিশ্বাসের মান এই রাখলি তুই? অবন্তী আশ্চর্য হলো নুসরাতের এই কথা শুনে। নুসরাতকে জিজ্ঞেস করলো, তোমার কি আসিফের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে? নুসরাত মাটিতে বসে পড়ল। হাউমাউ করে আবার শুরু করলো কান্না। অবন্তীর আর বোঝার বাকি রইল না। অবন্তী আসিফকে বলল, ছি, তুমি এত নিস! একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছ আর আরেকটার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছ। নুসরাত বলল, আসিফ তো আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে কোথায় গেল এই প্রতিশ্রুতি? আসিফ উত্তর দাও, এভাবে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আসিফ এখনও নিশ্চুপ। অবন্তী নুসরাতকে বলল, বিশ্বাস করেছিলাম আসিফকে। আমাদের রিলেশনে 2 বছর হতে চললো। আমি কখনোই আসিফকে সন্দেহ করিনি, অন্ধের মতো ভালোবেসেছিলাম তাকে। এমনকি আমাকে ফাবিহাও বলেছিল আসিফের কথা, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাসী ছিলাম। এই ভালোবাসায় সেট ঘটালো আসিফ। এখন আর ভালোবাসার উপরে বিশ্বাস নেই, কোনো পুরুষের উপরই আর কোনো বিশ্বাস নেই আমার। এই বিশ্বাস নামক শব্দটা পুরুষের সাথে যায় না। আসিফ এতক্ষণে মুখ খুলল, নুসরাতকে বলল, শরীর দিয়ে সুখ যখন দিয়েছি তখন তো আর কাণ্ডজ্ঞান ছিল না, এখন অনেক বুদ্ধি হয়েছে, যাও যাও। আর অবন্তী শোনো, তোমার সাথে আমি এতদিন অভিনয় করেছি, কোনো ভালোবাসা টালোবাসা আমার ছিল না। হ্যাঁ, তোমাকে বিয়ে করব আমি। একবার আয়নায় নিজের মুখ দেখেছো? আমার মতো ছেলের একটা অফারে তোমার মতো শত অবন্তী বিছানায় চলে আসবে। তোমাকেও ভোগ করতে চেয়েছি, তবে পারিনি, এটাই আমার ব্যর্থতা। অবন্তী বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমিই বোকা, তোমার জন্য মরতে বসেছিলাম। এখন আর এমন বোকামি করব না। আসিফ নুসরাত আর অবন্তীকে বলল, যাও, দুজনেই চলে যাও। ধরাকে গিয়েছি যখন, তখন তো আর রিলেশন কন্টিনিউ করা যাবে না। আমার কোনো দুঃখ নেই এতে। নুসরাতকে ভোগ করতে পেরেছি, তবে অবন্তীকে পারিনি, এটাই মনে হবে মাঝে মধ্যে। আসিফ দরজা লাগিয়ে দিল। নুসরাত আর অবন্তী তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো তারাই একমাত্র বোকা মানুষ এই পৃথিবীতে। তাদের মতো বোকা কেউ আর নেই। রাত তখন 8টা। অবন্তী বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপলো। রেশমি দরজা খুললো। অবন্তীকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি এতক্ষণ? আর এভাবে না বলে হুট করে চলে গেলি কেন? মোবাইলে কতটা কল দিলাম, একটাও রিসিভ করলি না। আশ্চর্য। অবন্তী রেশমিকে পাশ কাটিয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। একা একা কান্না করলো বেশ কিছুক্ষণ। নিজেকেই নিজের এই অবস্থার জন্য দোষারোপ করতে লাগলো।
যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে আর সেই স্বপ্নটা অবন্তী বিসর্জন দিয়ে দিল। মনে মনে ঠিক করলো এই জীবনটা সে রাখবে না। কিছুক্ষণ পর আলতো করে রুমের ছিটকানিটা খুলে দিল অবন্তী। ফ্যান ফুল স্পিডে চালিয়ে খাটের উপর শুয়ে রইল সে। রাত 10টা নাগাদ রেশমি এসে খাবার খেতে ডাকলো অবন্তীকে। অবন্তী উঠে খাবার টেবিলে গেল। অবন্তী, তার বোন রেশমি, অবন্তীর মা আর অবন্তীর বাবা একসাথে বসে খাবার খাচ্ছেন টেবিলে। অবন্তীর বাবা অবন্তীর মাকে বললেন, রাহেলা, বিয়ান বললেন জামাই আর মাত্র 12 দিন দেশে থাকবে, এর ভিতরে সব জোগাড় করতে হবে, বিয়েও দিতে হবে। আমরা কি পারবো এসব করতে? রেশমি পাশ থেকে বলল, তুমি চিন্তা করো না বাবা, তোমার বড় জামাই আছে না, সন্ধ্যার সময় কথা হয়েছে। সে বলেছে তার একমাত্র শালিকার বিয়েতে 2 লক্ষ টাকা দেবে। আর আমার বিয়েতে যে চুড়ি একজোড়া তাদের বাড়ি থেকে দিয়েছিল সেটাও তার শালিকে দিয়ে দিতে বলেছে। সে আসার সময় আমার জন্য নতুন একজোড়া নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, জামাই যদি 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করে এই সময়ে, তাহলে আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবো রে মা। রেশমি বলল, এটাকে সাহায্য বলছো কেন বাবা? এটা তো সে তার শালির জন্য করছে। তার নিজের বোন থাকলেও তো সে তাই করত। আর আরিয়ান সবে মাত্র 1 বছর হলো কানাডা গিয়েছে। সে তো আর অবন্তীর বিয়েতে 1 টাকাও দিতে পারবে না। তোমার ব্যাংকের টাকার অবস্থা তো আমি নিজেই জানি। তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না বাবা। অবন্তীর বাবার মোবাইলে কল আসলো। অবন্তীর বাবা বললেন, সবাই চুপ চুপ, বেহান সাহেবা কল দিয়েছেন। অবন্তীর বাবা কল রিসিভ করলেন। ফোনের ওপাশ থেকে কি কথা অবন্তীর হবু শাশুড়ি বললেন সেটা বুঝতে পারল না কেউ। শুধু অবন্তীর বাবা যা যা বললেন সেটা ছিল এমন, তবে যদি আরেকটু সময়, যদি আপনাদের মন মতো না হয়, আমার এই মেয়েটা খুবই আদুরি। আমি এখন, আচ্ছা ঠিক আছে বেয়ান, আমাদের যেমন, আমি এখন, আচ্ছা ঠিক আছে বেয়ান, আপনাদের যেমন ইচ্ছা। আসসালামু আলাইকুম। অবন্তীর বাবা কল রেখে রেশমিকে বললেন, দেখলি, তারা এত তাড়াহুড়ো করছে যে আজকেই কোণে দেখে গেল, এখন বলছে আগামীকাল সন্ধ্যার সময় পান চিনি, আর পান চিনি শেষে নাকি আকত করিয়ে ফেলবে সাথে সাথেই। আলহামদুলিল্লাহ। তুই আলহামদুলিল্লাহ বলছিস রেশমি? এত তাড়াতাড়ি আমি এগুলো কীভাবে করব? হয়ে যাবে বাবা, কোনো চিন্তা করো না। আমি চাইনিজ সেন্টার বুকিং করে দিচ্ছি কালকের জন্য। তবে এতে অনেক টাকা লাগবে যে। না লাগুক, সমস্যা নাই। বাসায় কোনো ঝামেলা করা যাবে না। অবন্তী, পান চিনি এই 2টা দায়িত্ব আমি নিলাম। আর মা, তুমি মামাদের ফোন করে বুঝিয়ে বলো যে কালকেই চলে আসতে। কাল তো আগত হয়ে যেতে পারে। আর বাবা, তুমি তোমার রিলেটিভদের বুঝিয়ে বলো, কেউ আবার মাইন্ড না করে বসে। আচ্ছা, তাদের বাসা থেকে কতজন আসবে তোমাকে বলেছে বাবা? না, সেটা তো বলিনি। আচ্ছা, আমি সেটা জেনে নেব। আর আমাদের এখানে কতজন হতে পারে সব মিলিয়ে? রেশমির মা বললেন, এই ধর সব মিলিয়ে জন 70-এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ছোটো খালাকে বলে দেবা সে যেন আসার সময় কাপড় চোপড় একসাথে সব নিয়ে চলে আসে। মামাদেরও বলবা। বিয়ের ডেট কিন্তু আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা। এদিকে খাবার টেবিলে তাদের সামনে বসা অবন্তী তাদের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না। মনে মনে সায় দিচ্ছে এই বিয়ে তাকে করতেই হবে। রাতে একা একা বেশ কয়েকবার সুইসাইড করার প্ল্যান এসেছিল অবন্তীর মাথায়। একবার শাড়ি একটা পেঁচিয়ে ফ্যানের সাথে লাগিয়ে দিয়েছিল অবন্তী, তবে সেটা আর সাহস করে উঠতে পারেনি সে। পরের দিন সকালে অবন্তীর স্বামীর বাড়ি থেকে পানচিনির থাল আসলো। থালের সাথে শাড়ি জুয়েলারিও চলে আসলো। সাধারণত এগুলো আগে আসে না। জামাই বাড়ির লোকজন আসার সময় সাথে নিয়ে আসে, তবে তারা এসব আগে আগে দিয়ে দিয়েছে যাতে ঝামেলা কম হয়। রেশমি রাতে কল করে জেনে নিয়েছে তাদের সেখান থেকে কতজন লোক আসবে। আর রেশমির ফ্যামিলি আর জামাইয়ের বাড়ির ফ্যামিলি একই, তাই কে কে আসবে সেটা রেশমি ভালোই আন্দাজ করতে পেরেছে। তারা 100 জনের মতো আসবে পানচিনিতে। রেশমির বাবা এতজন শুনে কিছুটা হকচকিয়ে গেলেন। রেশমিকে বললেন, পান চিনিতেই তো এতজন হলে বিয়েতে কতজন আসবে? রেশমি তার বাবাকে একটা ঝাড়ি মেরে বলল, মেয়ের আমেরিকার সিটিজেন জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছ, অথচ খরচ একটু হবে না? তাই বলে? না, তাই বলে কোনো কিছুই না। তুমি এক কাজ করো, মায়ের অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে এনে বাসে রাখো আগামীকাল।
আমি বাদবাকি যা যা খরচ লাগে সব তোমার বড় জামাইকে বলে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে। অবন্তী সারাটা দিন বিষণ্ণ কাটলো, কাউকে বলতে পারলো না তার মনের কথা। সারা বাসায় উৎসব উৎসব আমেজ। সকালে অবন্তী ফুপু খালা মামারা বাসায় চলে আসলেন। অবন্তীর পাঞ্চিনির শাড়ি দেখে অবন্তীর চাচি বললেন, এত সুন্দর শাড়ি, তাও আবার পান চিনতে, তাহলে বিয়েতে কি না জানি দেবে আসলেই। রেশমি স্বর্ণের ব্রেসলেট বের করে দেখিয়ে বলল, এই দেখেন চাচি, এখানে অবন্তী আর আরিফ নাম খোদাই করা। এত অল্প সময়ে তারা এইটা করবে আমি তো ভাবতেই পারিনি। তারা যে আংটি পরিয়ে অবন্তীকে পছন্দ করলো সেটা হাতে নিয়ে দেখো তো একবার। অবন্তী চাচি হাতে নিলেন, তারপর বললেন, বাপরে, এটার ওজন 1.5 ভরির চেয়ে কম হবে না কখনো। হ্যাঁ, তাহলে দেখো, আজকে পাঞ্চিনির জন্য আমরা জামাইকে দেওয়ার জন্য যে আংটিটা এনেছি সেটা সোনার উপর হিরে বসানো। আমি ইনস্টলমেন্টে নিয়ে এসেছি, বাবাকে বলিনি কিন্তু।